স্বাগত দুপুরের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল। শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি। গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। দীর্ঘ 27 দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু। এতদিন বন্ধ থাকায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শুরু হয়েছে। এর আগে মামলা রেকর্ড করার পর তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়। ঘটনার সময়ের গণমাধ্যমে প্রচারিত সংবাদ সংগ্রহের কাজ শুরু হচ্ছে। এসব সংবাদ তদন্ত কাজে প্রাথমিক উপাত্ত হিসেবে গণ্য হবে। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত 19 জুলাই হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে শিক্ষার্থী জুনায়েদ হোসেন ইমন নিহতের ঘটনায় আদালতে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাইদ ভুইয়া। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার বাকি আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ ও মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জামাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ মহিদ উদ্দিন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এটি তৃতীয় মামলা। এর আগে শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে একই ঘটনায় আরও একটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে। সাম্প্রতিক গণ আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতার ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল। সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সকালে একথা জানান। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস বলেন, জাতিসংঘের অর্থায়ন ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। কর্মপরিধি ঠিক করার কাজ চলছে। তদন্তের সময়সীমা ও কর্মপরিকল্পনা শিগগিরই চূড়ান্ত হবে বলেও জানান তিনি। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকালে 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানা পেশার মানুষদের দেখা যায়। আন্দোলনের সমন্বয়কদের একজন সার্জিস আলম বলেন, গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চান তবে সে দাবিতে একমত থাকবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
বছর এই ফ্যাসিস্ট সরকার সময় কি দেখেছি, এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সব কিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে আর প্রশ্ন না করতে পারে। বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা দেখেছি গত এই 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র এর 5% টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের এত টাকা বিদেশে পাচার করেছে, সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলোকে নস্যাৎ করে দিয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অবস্থান কর্মসূচি ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানান। সার্বিক পরিস্থিতি মৌমিতা, আপনি এর আগেও যেটা বলছিলেন যে আপনি শাহবাগে যে অবস্থান কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু একবারে একযোগে শুরু হয়নি। খণ্ড খণ্ড মিছিল দিয়ে দলে দলে ছাত্ররা এবং ছাত্রদের সাথে আমরা এবারও অভিভাবক দেখেছি সাধারণ জনতাও যুক্ত হয়েছে। আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ের ঠিক যে জাতীয় জাদুঘর, তার সামনে। জাদুঘরের পেছনে আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু ছাত্র জনতার একটি খণ্ড মিছিল হচ্ছে। এখন সেখানে সমন্বয়ক হাসনাত কথা বলছেন, এর আগে এখানে সমন্বয়ক সার্জিস আলমও কথা বলেছেন, এবং ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে এই একই জায়গায় এখানে এখন এই মুহূর্তে 3টি খণ্ড সমাবেশ পথসভার মতো হচ্ছে। প্রত্যেকেই 4 দফা দাবির পাশাপাশি নতুন করে যুক্ত করেছেন যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম চূড়ান্ত না হয় এবং সেটি 4 দফা যদি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা যদি সেটি সম্পূর্ণ না করেন, তাহলে তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং সেই কর্মসূচি অনির্দিষ্টকাল করে ফেলবেন যদি 4 দফা তারা কার্যকর না করে। একই সাথে কিন্তু এখানে যে দুটি আপনি দেখতে পাচ্ছেন ছোট পথ জমায়েত, তার পাশাপাশি রাস্তার ওপারে ঠিক বারডেম হাসপাতালের উল্টো পাশে কিন্তু এখনও সাংস্কৃতিক জোট, বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট তাদের চারণা এবং চালিয়ে যাচ্ছে, কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ভেতর দিয়ে কিন্তু এখানে কোনো রকম আমরা পথে জটলা বা কোনো রকম যান চলাচলে বিঘ্ন হতে দেখিনি, তবে কিছুটা গাড়ি ঘোড়ার জটলা আছে। ধন্যবাদ সোহেলি। শাহবাগ মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন কাউসার সোহেলি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়, পরে তারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের 31 নেতাকর্মী শহীদ হয়েছেন। গত 15 বছরে ছাত্রদলের অনেক নেতাকর্মী হতাহত হয়েছে। এসব ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচার করতে হবে। ছাত্র জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে। ছাত্রদলের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে একদল সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করে। এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে দিবসটি এলো। দেশবাসী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় গত রাত থেকে অবস্থান নিয়েছে বৈষম্য
বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মেট্রো শপিং মল মোড়ে অবস্থান করছে। ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হয়নি। বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গেলে তাকেও ঢুকতে দেওয়া হয়নি। ওনাদের আবার আরেকটা প্ল্যান ছিল এই বাংলা দখল করার, এই বাংলার মাটি দখল করার। ওই প্ল্যানটা যাতে কার্যকর না হয় এই কারণে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বলছে আমাদের কর্মসূচি অবস্থান করতে। আমরা কর্মসূচি অবস্থান করছি, আমরা কোনো সহিংসতা চাই না। আর হ্যাঁ, আমরা কিছু আওয়ামী লীগের লোক পাইছি, আওয়ামী লীগের লোক আসছিল সকালবেলা, যোগ দেওয়ার চেষ্টা করছিল, বাট প্রত্যেকটা পয়েন্টে আমাদের ছাত্র জনতা অবস্থান করেছে যাতে কোনো সহিংসতা সৃষ্টি না হয়, তারা যেন বাংলার মাটিতে ঢুকে আবার কোনো স্বৈরাচারী দিন না ফিরিয়ে আনতে পারে। এই কারণে আমরা তাদের দেখে যদি মনে হয়েছে আওয়ামী লীগ, আমরা স্বৈরাচারী শাসকের মতো তাদের সাথে মারামারি করি নাই। আমরা ফোন চেক করে হয়তো আমাদের সেনাবাহিনী ভাইদের কাছে হস্তান্তর করছি, আর নাইলে আমরা গাড়িতে উঠে পাঠিয়ে দিছি। আমাদের কারো প্রোগ্রামের বিপরীতে আমাদের কোনো অবস্থান না। আমরা ছাত্র জনতা এখানে অবস্থান করছি যাতে করে দেশের এই বর্তমান পরিস্থিতিতে কেউ আর কোনো অবনতি না ঘটাতে পারে। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11:30টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খান। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেটের সামনে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাই হবে আগামী দিনের লক্ষ্য ও সংগ্রাম বলেছেন নেতারা। দীর্ঘ ২৭ দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ১৩ই আগস্ট থেকে লোকাল কমিউটার ও মেল ট্রেন চলাচল শুরু হয়। দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে শিডিউল মেনে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে আন্তনগর ট্রেন। ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে। কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ই জুলাই থেকে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে কারফিউ জারির পর ১৯শে জুলাই থেকে পুরো বন্ধ ছিল ট্রেন চলাচল। দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯শে জুলাই থেকে গত ৫ই আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ, দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। এই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। আন্তনগর পারাপথ এক্সপ্রেস ট্রেন এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন, আর সিরাজগঞ্জে অবস্থান করেছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং আমাদের বুড়িমারি এক্সপ্রেস। তো আপাতত এই 4টি ট্রেনের চলাচল স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ট্রেনগুলো আপনারা জানেন যে আমাদের রেগুলার 42 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে 4 জোড়া বাদ দিলে আমাদের 38 জোড়া হয়। এই 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। পল্টন থানায় করা একটি মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এই 3 জনকে আজই আদালতে হাজির করার কথা। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 5 সহযোগীর বিরুদ্ধে সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে আজ সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন কামাল। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। জেলায় পুলিশ সুপার নিয়োগে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশে কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। এছাড়া ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট।
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। Topic of Bangladesh, we have been in touch with our Indian partners as well as other countries in the region to discuss recent events. I'm not going to get into private diplomatic discussions, but we continue to push for an end to violence in Bangladesh, as well as continue to push for accountability and the respect for rule of law. We welcome Dr. Yunus's call for calm and an end to the recent violence of the new, and as well as we welcome the new government's focus on restoring security and the protection of members of minority community. এদিকে বাংলাদেশে শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লাল কেল্লা ময়দানে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভারতের 140 কোটি মানুষ উদ্বিগ্ন। देश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। দেশের পর্যায়ক্রমে প্রায় প্রতিটি থানায় পুলিশ কাজে যোগ দিলেও ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে 12 জেলার 22টি থানার কার্যক্রম। অনেক গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পড়ে যাওয়ায় সেবা নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগুনে বগুড়া সদর থানা ভবনের আসবাবপত্র, নথি ও জরুরি রেকর্ড পুড়ে পুরোটাই ধ্বংসস্তূপ। ভাঙচুরে একই পরিস্থিতি নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল এবং সাতক্ষীরার শ্যামনগর সহ বিভিন্ন থানাতেও। শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্ত হয়েছে কোতোয়ালি, হাটহাজারী, লোহাগড়া সহ 6টি এবং ফেনীর 3টি থানা। বাদ যায়নি হবিগঞ্জের বানিয়াচং, সাভারের ধামরাই, টাঙ্গাইলের গোড়াই, সিরাজগঞ্জের এনায়েতপুর ও চাঁদপুরের নৌ থানাও। কোতোয়ালি থানা কিন্তু আরও বিভৎস অবস্থা। ওখানে কিন্তু সব এখন মানে ছাত্ররা, এলাকার জনগণ এরা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, করে একটা না দুটো রুম ঠিক করেছে। আমাদের চাঁদপুর সদর নৌ থানার কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা অফিসের কার্যক্রম ঠিকঠাক করতেছি, যাতে আমরা নতুন রূপে আমরা অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনীর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের থানা রক্ষার ক্ষেত্রে, আমাদের অস্ত্রগুলি এগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং যে জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আমাদেরকে করেছে, এখনও করে যাচ্ছে। এ অবস্থায় দেশ জুড়ে পুলিশি কার্যক্রম চললেও দু একটা কক্ষ পরিষ্কার করে কিংবা বাইরে চেয়ার টেবিল বসিয়ে কোনো রকমে সচল করা হয়েছে ক্ষতিগ্রস্ত থানাগুলো। আপাতত সীমিত পরিসরে চলছে কাজ। আমাদের গোলঘরে স্বল্প পরিসরে আমাদের কাজ শুরু করেছি, এখান থেকে আমরা কন্টিনিউ করব এটা, এবং আস্তে আস্তে যখন আমাদের অফিসগুলো আমরা সংস্কারের কাজ শুরু করতেছি, যদি আমাদের কয়েকটা রুম প্রস্তুত হয়ে যায় তাহলে আমরা থানা ভবনে পরবর্তী কাজ শুরু করব। যেহেতু এখন সব কিছুই অনলাইন কার্যক্রম, জিডি এবং মামলা, সেহেতু আসলে যেহেতু কম্পিউটারও নেই, ল্যাপটপ, কম্পিউটার কিছু আসলে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি আসলে বাকি নেই, এই জন্যই আমাদের একটু সময় বেগ পেতে হচ্ছে। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা সব কিছু শুরু করতে পারবো। তবে আগুনে মামলার অনেক নথি, জিডির কপি সহ গুরুত্বপূর্ণ কাগজ এবং কম্পিউটার পুড়ে যাওয়ায় থানাগুলোতে সেবা নিতে গিয়ে বিপাকে পড়ছেন মানুষ। পাসপোর্ট ক্লিয়ারেন্সের জন্য আসছে স্যার, এটা তো লাগে, আমি জমা দিয়েছিলাম, এটা এখন কি আছে না পুড়ে গেছে। দ্রুত এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়, জরুরি ভিত্তিতে থানাটা সচল রাখে। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর, লুটপাট করেছে, তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারে না। দ্রুত এসব অবকাঠামোর সংস্কারে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।
ভারতের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাত দখল করো কর্মসূচি পালন করেছেন নারী সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতরাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজপথে নেমে আসেন নারীরা। এই সময় ব্যানার ও প্লাকার্ড হাতে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। কর্মসূচি চলাকালে গভীর রাতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গত 9 আগস্ট রাতে উত্তর কলকাতার আরজি কর হাসপাতালে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে কলকাতা সহ গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরাও। দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সের প্রাদুর্ভাবকে উদ্বেগজনক উল্লেখ করে এ নিয়ে বিশ্বে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানান, মাঙ্কি পক্সের সংক্রমণ বন্ধ এবং জীবন বাঁচাতে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ অপরিহার্য। এ রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। মাঙ্কি পক্স সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লু এর মতো। পাশাপাশি এর সংক্রমণে ত্বকে ক্ষত সৃষ্টি হয়। চলতি বছর কঙ্গোতে এই রোগে প্রায় 14,000 লোক আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত 450 জন মারা গেছেন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল। শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি। গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। দীর্ঘ 27 দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু। এতদিন বন্ধ থাকায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।